নমস্কার বন্ধুরা, আজকে একটা ধামাকাদার খবর নিয়ে এসেছি। ভীষণ উত্তেজিত। ভারত জাপানকে পিছনে ফেলে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে গেছে। বছর খানেকের ভিতর জার্মানিকেও পিছনে ফেলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হবে। সামনে থাকবে শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র আর চীন। এবার মনে হয় বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। বলুন জয় মোদিজি, আনন্দ করুন, উৎসব করুন। এবারও সুসময়। এবার নিশ্চিন্ত যে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে। আর দল বদলু নব্য বিজেপির ওই একটা রামপাঠা আছে, কেউ কেউ বলে ধর্মের সার, ওটা বোধ হয় এবার মুখ্যমন্ত্রীর মসনদে বসবে। ও কি বলছে? ও বলছে হিন্দু হিন্দু ভাই ভাই 2024-এ বিজেপিকে চাই। বলছে না কিন্তু দলিত হিন্দু, ব্রাহ্মণ হিন্দু ভাই ভাই, ধনী হিন্দু, গরিব হিন্দু ভাই ভাই। এই স্লোগান নেই, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। হিন্দু মুসলমান ভাই ভাই বলবেন না, হিন্দু মুসলিম ঐক্যের কথা বলবেন না। যে পুরুষরা মাথায় ফেস টুপি পরে আর দাড়ি রাখে, আর যে মহিলারা বোরখা হিজাব পরে, ওরা সব জঙ্গি। শান্তিপ্রিয় মুসলিম বলে কোনো কথা ওদের ভাষায় নেই। ওরা ভারতকে শুধু হিন্দুদের দেশ মনে করছে। আপনি যদি এদের সমর্থন করেন তাহলে আপনি দেশদ্রোহী, আপনি জাতীয়তাবাদী নন, আপনি দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আপনাকে সেকু মাকু নেকু এসব বলে চিহ্নিত করা হবে। আপনাকে শহুরে নকশাল হিসেবে চিহ্নিত করা হবে। মোদিজি বলেছেন যারাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবে, সাম্যের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, তারাই শহুরে নকশাল উৎখাত করতে হবে। প্রতিষ্ঠান বিরোধী কথা বলা যাবে না। এ শুধু মোদিজি না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদিও মাঝে মাঝে বলেন ওরা মাওবাদী। বিরোধিতা করলেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয় আপনি মাওবাদী, নয় আপনি শহুরে নকশা। অতএব এই আনন্দে এবার বিজেপিকে ভোট দিতেই হবে। কি বলেন? আমি সুজয় বলছি। আমার ইউটিউব চ্যানেল আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। একটা লাইক বা একটা সাবস্ক্রিপশানের জন্যে কিন্তু আপনার কোনো পয়সা খরচ হবে না, কিন্তু বিনিময়ে আমি পাবো এত এত অনুপ্রেরণা, মোটিভেশন, ইন্সপিরেশন। তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবার মূল প্রসঙ্গে আসা যাক। আপনারা বলবেন আচ্ছা জিডিপি জিনিসটা কি? জিডিপি বলতে আমরা বুঝি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটি দেশের মোট উৎপাদিত সম্পদ। জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজার মূল্য। এটি একটি দেশের অর্থনীতির আকারের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ। এখানে মনে রাখতে হবে জিডিপি হিসেব করার সময় আমরা কিন্তু বিদেশের কোম্পানি যদি আমাদের দেশে ব্যবসা করে বা কোনো সেবা প্রদান করে, সেটা জিডিপির ভিতর যাবে। আবার
আমাদের দেশের কোম্পানি বিদেশে ব্যবসা করছে বা আমাদের দেশের ইঞ্জিনিয়ার, নার্স, শ্রমিকরা আমেরিকা, মিডল ইস্ট বা বিদেশে আয় করছে, সেটা কিন্তু জিডিপির ভিতর আসবে না। জিডিপির ভিতর আসবে দুরকম জিনিস। সমস্ত উৎপাদিত পণ্য, অর্থাৎ যন্ত্রের সাহায্যে মেকানিক্যাল উৎপাদিত সম্পদ হোক বা কৃষিজাত দ্রব্য হোক, আর সার্ভিস, সেটা গাড়ি, বাস, হসপিটাল, এমনকি যৌনকর্মীরা যে সেবা প্রদান করেন সেটাও এই হিসেবের ভিতরে আসবে। আমার বাড়িতে যে সহায়িকারা কাজ করেন, অর্থাৎ কাজের লোক, তারা যে আয় করে সেটাও কিন্তু মোট জিডিপির ভিতর ধরা হবে। এখন জিডিপি দুভাবে প্রকাশ করা হয়। একটাকে বলা হয় জিডিপি নমিনাল, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নমিনাল, অর্থাৎ সমস্ত কিছু এর ভিতর ধরা হবে। আর একটা হিসেব করা হয় জিডিপি পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি, অর্থাৎ ধরুন আমার $1 ভারতবর্ষের হিসেবে 85 টাকা। আমেরিকায় $1 যা পারচেজিং পাওয়ার, তার তুলনায় 85 টাকায় ভারতে অনেক বেশি জিনিস কেনা যায়। এই যে পারচেজিং পাওয়ারের হিসেবটা, এক্সচেঞ্জ রেটের যে ফারাকটা, এই হিসেবের ভিত্তিতে যে হিসেবটা করা হয় জিডিপির, তাকে বলা হয় জিডিপি পিপিপি। এবার জিডিপি দুভাবে হিসেব করা হয়। জিডিপি হিসেবের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। সেখানে কি আসছে? এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে আসছে কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্ট। এগুলো তো সবই বোঝা গেল। নেট এক্সপোর্ট বলতে অর্থাৎ আমদানি এবং রপ্তানির যে ফারাকটা, সেটাকে বলা হচ্ছে নেট এক্সপোর্ট। সেটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। জিডিপি হিসেবের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। সেখানে কি ওয়েজ, স্যালারি ইনকাম প্লাস রেন্টেড ইনকাম প্লাস ব্যবসা বাণিজ্য থেকে যে বিজনেস প্রফিট হচ্ছে সেটা প্লাস নেট এক্সপোর্ট, এই যোগফল হচ্ছে জিডিপি ইনকাম অ্যাপ্রোচের ভিত্তিতে। এবার আমরা দেখে নিই বিভিন্ন দেশের ভিত্তিতে জিডিপিটা কার কোথায়। আমেরিকা যুক্তরাষ্ট্র জিডিপিতে 1 নম্বর, তার জিডিপি হচ্ছে 30 ট্রিলিয়ন। চীনের জিডিপি হচ্ছে 19 ট্রিলিয়ন, সে হচ্ছে সেকেন্ড বয়। জার্মানি এই মুহূর্তে 4.74 ট্রিলিয়ন, থার্ড পজিশনে। ইন্ডিয়া এই মুহূর্তে 4.187 ট্রিলিয়ন, ফোর্থ পজিশনে। জাপান 4.186 ট্রিলিয়ন, এই মুহূর্তে ফিফথ পজিশনে। এখন ট্রিলিয়নের হিসেবটা কি? ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটিতে হচ্ছে 1 ট্রিলিয়ন। আমরা এটা যেটা বললাম এটা সমস্তই US ডলারে, অর্থাৎ 1-এর পরে 12টা শূন্য দিলে হবে 1 ট্রিলিয়ন। এবার জিডিপির সাথে সাথে আমরা আর কয়েকটা জিনিস একটু দেখে নিতে চাই, যেটা ছাত্রদেরও তাদের দৈনন্দিন পড়াশুনোর ক্ষেত্রে খুব জরুরি জানা। সেটা হচ্ছে, আমরা তো বললাম জিডিপি, এবার আমরা বলবো এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন মানে ওয়্যার অ্যান্ড টেয়ার, একটা যন্ত্র, ক্যাপিটাল গুডস, সময়ের সাথে সাথে সে আপনার গাড়ি বলুন, বাইক বলুন, বাড়ি বলুন, সময়ের সাথে সাথে তার ক্ষয় হতে থাকে। সেটাকে আমরা বলি অর্থনীতি বা হিসাবশাস্ত্রের হিসেবে ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশন করে যেটা আসবে বাদ দেওয়ার পরে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যদি আমার 100 টাকা হয়, আমার ডেপ্রিসিয়েশন 1 বছরে হলো 5 টাকা। তাহলে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট হবে ₹95। ক্লিয়ার? এবার আমরা আর একটা একই রকম বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টের হিসেবটা হচ্ছে, আপনি জিডিপি থেকে যদি দেশে যে বিদেশি কোম্পানিগুলো কাজ করছে, উৎপাদন করছে, যেমন অ্যাপেল করছে, অ্যামাজন সেবা দিচ্ছে, সার্ভিস সেক্টরে আছে, ভিভো মোবাইল চীনের, এরকম বহু দেশের বহু কোম্পানি ভারতের মাটিতে
প্রোডাকশন করছে, সার্ভিস দিচ্ছে। এদের এই প্রোডাকশন এবং সার্ভিসটাকে মাইনাস করে দিন জিডিপি থেকে, এবং ভারতের কোম্পানি এবং ভারতের বাসিন্দারা যারা বিদেশে আয় করছে সেই আয়টাকে ইনক্লুড করুন। তাহলেই আমরা পেয়ে যাব জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। ধরে নিই জিডিপি 100 টাকা, তার থেকে ধরে নিন দুবাইতে একটা লোক কাজ করে এক্স, সে আয় করে বৎসরে ধরুন 5 টাকা। আর ইউএসের অ্যাপেল কোম্পানি ব্যাঙ্গালোরে ব্যবসা করে বৎসরে আয় করে 20 টাকা। তাহলে আমার জিডিপি থেকে এই 20 টাকা বাদ যাবে, আর দুবাইতে যে লোকটা ভারতীয় কাজ করে তার যে আয় বাৎসরিক 5 টাকা সেটা যোগ হবে। তাহলে জিডিপি যেখানে 100 টাকা, জিএনপি সেখানে হবে 85 টাকা। আশা করি জিএনপিটা বোঝাতে পারলাম। এবার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যখন আমরা আলোচনা করলাম, তাহলে তার সাথে সাথে আমাদের এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্টটাও জেনে নিতে হবে। নেট ন্যাশনাল প্রোডাক্টটা কি? আমরা যে জিএনপি হিসেবটা করলাম, জিএনপি হিসেব করলাম আমরা কত, 85 আগের চার্টে। এর থেকে বাৎসরিক ডেপ্রিসিয়েশনটা আপনি বাদ দিয়ে দিন, সে 5 টাকার ডেপ্রিসিয়েশন, আপনার ক্যাপিটাল গুডসের ডেপ্রিসিয়েশন হয়েছে 5 টাকা। তাহলে 85 মাইনাস 5, তাহলে 80 টাকা। 80 টাকা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট। আরে এই আলোচনা তো করছিলাম আপনাদের সাথে ভালো, এর মাঝে কি হলো, আমরা ছোটবেলার বন্ধু ভ্যাবলা এলো, সে চা ফা খেয়ে আমার এই সমস্ত আলোচনা শুনে, জিডিপির গল্প, ভারতের বিকশিত ভারত, অমৃতকালের গল্প শুনে ও তো রেগে ফায়ার, বলল মূর্খ, তোরা শুধু কতগুলো সার্টিফিকেট জোগাড় করেছিস, বোধ জ্ঞান কিছু হয়নি। এখন কি ভুল বললাম আমি বন্ধুদের, আমি কি ভুল বলেছি? এ তো খবরের কাগজে, রেডিওতে, টিভিতে সারাদিনই বলছে ভারত এখন 4র্থ স্থানে জিডিপিতে, জাপানকে হারিয়ে দিয়ে এখন আমেরিকা, চীন, জার্মানির পরেই ভারতের স্থান। এর ভিতর ভুলটা কি বললাম? বিশাল অর্থনীতি আমাদের, দারুণ উৎপাদন হচ্ছে, বিকশিত হচ্ছে ভারত, এটা একেবারে অমৃতকাল। বললো হরিদাস পাল, ভাবলা একেবারে ঠোঁট কাটা, মুখে খিস্তি লেগেই থাকে। ও বললো তোর ওসব কথা রাখ, ওসব জনগণকে বোকা বানানোর খেলা। দৈনন্দিন অর্থনৈতিক জীবনে এর কি প্রভাব পড়েছে বলতে পারিস? হাত দিলেই জিনিসপত্র কিনতে গেলে হাত পুড়ে যাচ্ছে, বেকারি বাড়ছে, গরিবি বাড়ছে, অর্থনৈতিক অসাম্য বাড়ছে। ভ্যাবলা বলতে থাকলো আমাদের দেশের মানুষের গড় আয় অন্য দেশের তুলনায় কত কম জানিস? ও তখন আমাকে একটা হিসেব দিল, সেটা আপনাদের বলছি। ও বলল মাসিক হিসেবে, বার্ষিক হিসেবে না। ইন্ডিয়ায় গড় পপুলেশনের আয় 21,000 টাকা, প্রতিটা মানুষের মাথা পিছু মাসিক আয় ভারতে 21,000 টাকা। জাপানে ভারতের টাকায় প্রতিটা মানুষের আয় 2,46,000 টাকা। চীনে প্রতিটা মানুষের আয় 89,349 টাকা। জার্মানিতে সেটা মাসিক আয় 3,84,929। আর আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিটা মানুষের আয় 5,86,280। আমাদেরই এশিয়াতে সিঙ্গাপুরে প্রতিটা মানুষের আয় মাসিক 6 লক্ষ টাকা। এশিয়া মধ্যপ্রাচ্যে কাতারে প্রতিটা নাগরিকের আয় 5,68,000 মাসিক। আমাদের কাছাকাছি আছে শুধু যাদের আমরা চুনোপুটি, হেয়, চামচিকে বলি, তারা আছে, অর্থাৎ বাংলাদেশ। ওদের মাসিক আয় প্রতি জনপ্রতি 18,000, আর আমরা হরিদাস পাল 21,000। এ তো গেল মাথা পিছু গড় আয়, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের আয় কত সেটা শুনলে তো মাথা আরো খারাপ হয়ে যাবে। তার কারণ এই যে মোট আয় কে আমরা মাথা পিছু আয় কিভাবে বের করলাম? গ্রস ডোমেস্টিক প্রোডাক্টকে আমরা পপুলেশন দিয়ে ভাগ করলে বাৎসরিক আয় বেরোয়, তাকে 12 দিয়ে ভাগ করে আমরা ভ্যাবলা এই হিসেবটা করেছে যে প্রত্যেক দেশের প্রতিটা মানুষের মাথা পিছু গড় আয় কত পড়ছে। কিন্তু বাস্তবে কি আমাদের দেশের মানুষের প্রত্যেক মানুষের মিনিমাম আয় 20,000 টাকা কি? হিসেব বলছে ভারতবর্ষের জনগণের ভিতর 1% মানুষ যারা, অর্থাৎ আদানি, আম্বানি, টাটা, সিংহানিয়া, বাজাজ, গোয়েঙ্কা, এদের আয় এই জাতীয়
1% মানুষের আয় মোট আয়ের 40%, অর্থাৎ ভারতের 1% পপুলেশন 40% সম্পদকে, ওয়েলথকে ভোগ করছে। আর ভারতের নিচের তালার একেবারে যারা বস্তিতে থাকে, প্রান্তিক চাষি, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, এদের এই যে শেষের দিকের 50% মানুষ, যারা প্রান্তিক 50% মানুষের মোট সম্পদের ভাগ কত জানেন? ওরা 1% লোক 40% সম্পদ ভোগ করছে, আর 50% লোক মাত্র 3% সম্পদের মালিক। তাহলে অসাম্যটা বুঝতে পারলেন? বিকশিত ভারতের চরিত্রটা দেখতে পারলেন, বুঝতে পারলেন? এর পরেও ভ্যাবলা থামেনি। ভ্যাবলা রেগে গেছে, আজকে ফাটিয়ে দিচ্ছে। ও বলল, এত যে তোরা ভারত পাকিস্তান যুদ্ধ, বিশাল শক্তি, বিরাট অর্থনীতি তোদের, তা তোদের কয়েকটা ইন্ডেক্স সূচকে তোদের অবস্থানটা কি একবার দেখেছিস? আচ্ছা, দারিদ্র সূচকে ভারতের অবস্থান কোথায়? ভ্যাবলা বলল, পৃথিবীর 125টা দেশ যাদের হিসেব করা হয়েছে, যাদের হিসেবের ভিতর নেওয়া হয়েছে, সেখানে 125-এর ভিতর ভারতের স্থান হচ্ছে 111। মানে ওই আফগানিস্তান, সুদান, নাইজেরিয়া, এই রকম একেবারে গরিব দেশগুলোর কাছাকাছি হচ্ছে ভারতের অবস্থান। তারপরে ভ্যাবলা তো ক্ষেপে আগুন আর খিস্তি দিয়ে যাচ্ছে। ও বলল, আচ্ছা বল তো দুর্নীতি সূচকে ভারতের অবস্থান কোথায়? আমি বললাম, জানি না, বল। ও বলল, 180টা দেশের হিসেব আছে, তার ভিতর ভারতের স্থান 85-তে। আর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে সব জায়গায় আছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, এরা। আমরা এই পার হতে হতে 180-র ভিতর 85-তে আমাদের জায়গা হয়েছে। তা তোরা তো বলিস পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরি, এত দুর্নীতি। তা পশ্চিমবঙ্গের জন্যই কি ভারতের রেটিং খারাপ হয়েছে? পশ্চিমবঙ্গ তো ভারতের একটা ছোট্ট ক্ষুদ্র অংশ। তাহলে হিসেব মতো ভারতের বেশিরভাগ অংশে দুর্নীতি রয়েছে, না হলে বিশ্ব রেকর্ডে ভারতের স্থান 85 আসবে কেন? 1 থেকে 10-এর ভিতর থাকতে পারত। শুধু যদি পশ্চিমবঙ্গেই দুর্নীতি হয়, কোনোটা প্রকাশিত হচ্ছে, কোনোটা প্রকাশিত হচ্ছে না, কিন্তু আসল জায়গায় আল্লাহর ঘরের হিসেব ঠিক আছে। অর্থাৎ যেখানে ওয়ার্ল্ড ইকোনমি, যেখানে এই হিসেবগুলো হয়, সেখানে ঠিক হিসেব চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাপিনেস ইন্ডেক্স, আমরা তো সবাই সুখের সন্ধানে চলেছি। সুখ কই, সুখ কই? কেউ বলছেন টাকা হলেই সুখ হয় না। ওরে পাগল, টাকায় সুখ নেই। তবে টাকা না হলেও খেতেই পারবে না, জামা কাপড়ই পরতে পারবে না। টাকা তো দরকারি, কিন্তু সুখ হচ্ছে না। আমাদের সুখের সূচকে কোথায় জায়গা জানেন? 137টা দেশের বিশ্ব হিসেব আছে। বিশ্বের 137টা দেশের ভিতর আমরা 126তম। তার মানে একেবারে শেষ 10 জনের ভিতর আমাদের স্থান। লজ্জাও করে না, লেকচার দিয়ে যাচ্ছেন, বিশ্বগুরু হচ্ছেন। লম্ফ জম্ফ ভারত কি উন্নতি করছে, বিকশিত ভারত। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানবিক উন্নতির যে বিভিন্ন ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সে আমাদের অবস্থান কত? 191টা দেশের হিসেব আছে, আমাদের অবস্থান 132। এখানেও ওই হ্যাপিনেস ইন্ডেক্সেও প্রথম দিকে আছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড। ওরা হিউম্যান ইন্ডেক্স ডেভেলপমেন্টেরও প্রথম 1-5-এ ওরাই রয়েছে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, এরা। এডুকেশন ইন্ডেক্স কোথায়? পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থা একেবারে চুলোয় গেছে বলছেন আপনারা। তা সারা ভারতের শিক্ষার ব্যবস্থার অবস্থানটা কোথায়? বিশ্বের প্রথম 100টা ইউনিভার্সিটির ভিতর ভারতের কোনো ইউনিভার্সিটি নেই। লজ্জাও করে না, লেকচার দেন আপনারা। আপনারা এত কথা বলেন, আমাদের প্রধানমন্ত্রী এত নটঙ্কি করেন, এত নাটকপনা করেন, কাজের থেকে কথা বেশি বলেন আর বিদেশ ভ্রমণ বেশি করেন। কাজের কাজ কিছুই হচ্ছে না। নোট বদল, জিএসটি, এছাড়া ওই মাঝে মাঝে পাকিস্তানে যে দুটো একটা বোমা ফেলে আসা ছাড়া, এই গল্প করে ভোট নেওয়া, এছাড়া বলুন তো গত মোদির 3টে টার্মে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিতে কি নতুন সংযোজন হয়েছে? কোনো শিল্প বিপ্লব হয়েছে? কোনো কৃষি বিপ্লব ঘটেছে? কোনো সেক্টরে, স্বাস্থ্য, শিক্ষা, কোথাও দারুণ উন্নতি হয়েছে? ভ্যাবলা ও এক স্বাধীন চেতা, ওকে দেখে মনে হয় ওই মোদি যা বলেন শহুরে নকশাল। একেবারে সাম্যের কথা বলে, প্রতিষ্ঠান বিরোধী কথা বলে,
ছাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে। জানি না ওর ভবিষ্যৎ কি আছে, জেলে ঢুকবে কি না। তবে কথাগুলো তো একটু চিন্তা করার মতো, বলুন? আপনারাও চিন্তা করুন। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা এরকম কাজের ভিডিও নিয়ে, যা আপনাদের মননকে নাড়া দেবে, আপনাদের ভাবতে শেখাবে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হলো ঈশ্বর, আনন্দই হলো আল্লাহ।